দেয়াল বানানো হয়েছিল আলো আটকাতে নয়, অন্ধকারকে আটকে রাখতে। আমার সাথে খেলবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়ায় স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ যে গল্পটা বলবো সেটা কোনো হুজুগের গল্প না। এটা সত্যিকারের একটা দুর্গকে ঘিরে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনা থেকে অনুপ্রাণিত। গল্পটা শুনতে যেমন ভয়ানক, এর পেছনের ইতিহাসটা আরও বেশি অস্বস্তিকর। চলুন শুরু করি। আজকের গল্পটা আমি নিজে লিখিনি। এটা এসেছে একজন ভ্রমণ পিপাসু ছেলের কাছ থেকে, যার গলা আর কখনো আমরা শুনিনি। ঘটনাটা সত্যি। চেক রিপাবলিকের একটা দুর্গ, হাউস্কা কাসেল। ইতিহাস বলে দুর্গটা বানানো হয়েছিল 1260-এর দিকে। কিন্তু কাদের জন্য? শত্রুদের ঠেকাতে? না, আসলে দুর্গটা উল্টো করে বানানো হয়েছিল, যেন ভেতরে থাকা কিছু বাইরে না আসতে পারে। দুর্গের নিচে আছে একটা গভীর গর্ত, বটমলেস পেট, যেটা স্থানীয়রা বলে দ্য গেটওয়ে টু হেল। ইতিহাসে আছে এক অপরাধীকে নামানো হয়েছিল সেই গর্তে। মাত্র 3 সেকেন্ড। যখন তাকে টেনে তোলা হলো, তার মাথার সব চুল পাকা, মুখ ফ্যাকাশে, আর সে শুধু চিৎকার করছে, ওটা আমার নাম জানে, আমাকে ছাড়বে না। এই ঘটনাটা আমি প্রথম শুনি ইউরোপ ঘুরতে যাওয়া এক ডকুমেন্টারি মেকারের কাছ থেকে, যার নাম এখানে আমি মেনশন করছি না। তবে এই গল্পে যাকে নিয়ে বলবো তার ছদ্মনাম রায়ান। রায়ান বাংলাদেশের ছেলে, কিন্তু কাজ করতেন ইউকে ভিত্তিক একটা ডকুমেন্টারি ক্রুতে। তাদের লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে ভয়ানক জায়গাগুলোয় রাত কাটিয়ে বাস্তব ফুটেজ আনা। 2022 সালের অক্টোবর মাস তাদের ক্রু গেল চেক রিপাবলিকের মাখোবা ক্রায় অঞ্চলে, পাহাড় ঘেরা এক দুর্গে, হাউস্কা কাসেল। সেখানে পৌঁছে প্রথম যে কথাটা রায়ান তার ডায়েরিতে লিখেছিল, জানালায় আলো ঢুকছে না। কেমন যেন উল্টোভাবে তৈরি সবকিছু। মনে হচ্ছে আলো ঢুকছে না, বরং অন্ধকার আটকে আছে। সেই রাতে তারা শুধু দুজন ছিল দুর্গে, একজন ক্যামেরাম্যান ছদ্মনাম মার্কাস আর রায়ান মিজে। রাত তখন 3টে। ক্যামেরা ঠিকঠাক ছিল, অডিও চলছিল, কিন্তু হঠাৎ অডিও রেকর্ডিংয়ে একটা শব্দ ধরা পড়ে, রায়া আ। দেয়ালের ওদিক থেকে কে যেন ওর নাম নিচ্ছে। রায়ান ভেবেছিল কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু রাত 3:17 ক্যামেরার সামনে একবার একজন ছায়ামূর্তি দেখা যায়। মাথা নেই, শুধু বুক পর্যন্ত, আর মুখের জায়গায় অন্ধকার। মার্কাস বলেছিল, আমরা যেটা দেখতে পাইনি ক্যামেরা সেটা ধরে ফেলেছে। রায়ানের নাম কেউ নিচ্ছিল, আর সেটা ওই গর্তের দিক থেকে আসছিল। এরপর পরদিন সকালে রায়ান নিখোঁজ। দুর্গের গাইড তাকে খুঁজে পান দুর্গের গর্তের পাশে, অজ্ঞান অবস্থায়। 5 দিন পর রায়ান ফিরে আসে নিজের হোস্টেলে, কিন্তু মুখে একটা কথাও নেই। সবার দৃষ্টি এড়িয়ে চলে, আয়নায় তাকায় না, একা খেতে বসে, চোখ খুলেও যেন কিছু দেখে না। তার হাতে ডায়েরির একটা পাতা পাওয়া যায়। সেখানে লেখা, গর্তের নিচে কেউ নেই, ওটা খালি নয়, ওটা একটা মুখ, একটা গলা, আর ওটা জানে আমি কে। 3 দিন পর স্থান হাউস্কা কাসলের পার্শ্ববর্তী হোস্টেল বেলাপোদ বেদবেজদেন। রায়ান জেগে উঠেছিল একটা নীরব অন্ধকার ঘরে। তার শরীরটা ভিজে, কাপড় ছেঁড়া, আর মুখে শুকনো রক্তের দাগ। তার পাশে বসেছিল এক চেক নার্স, চোখে মুখে ভয় নয়, বরং শঙ্কা। তুমি 3 দিন নিখোঁজ ছিলে। তোমাকে দুর্গের পুরনো চ্যাপেলের পেছনের গর্তের পাশে পাওয়া গেছে। তোমার হাতের তালুতে লেখা ছিল কিছু ইংরেজিতে।
রায়ান কোনো উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে সাদা ছাদের দিকে, নিঃশব্দ। ডায়েরির নোট রায়ানের হাতে লেখা। আমি কিছু শুনিনি, আমি কিছু দেখিনি, কিন্তু এখন মনে হচ্ছে ওটা আমাকে দেখেছে। যখন গর্তের কিনারায় পা দিয়েছিলাম মনে হয়েছিল কেউ আমাকে ঠেলে নিচ্ছে না, বরং টানছে। সন্ধ্যা, হোস্টেলের রেস্টরুমে রায়ান আয়নার সামনে দাঁড়ায়। চোখে ঘুম ঘুম ভাব, মুখে ভয় নেই, কিন্তু অস্বস্তি আছে। হঠাৎ তার গালে হাত তোলে, চুল ছুতে গিয়ে এক মুহূর্তে থেমে যায়। চোখ পড়ে আয়নার ভিতর। আয়নাতে তার চোখের দৃষ্টি একটু আলাদা, যেন সেটা তার দৃষ্টি নয়। সে ধীরে ধীরে কানের পাশে হাত রাখে। আয়নার রায়ান ঠিক সেই মুহূর্তে নড়ে না। রায়ান পেছনে ঘুরে তাকায়, কিছু নেই। আয়নার দিকে আবার তাকালে নিজের মুখ দেখতে পায় না, শুধু ধোঁয়া ধোঁয়া এক টুকরো অন্ধকার। সে তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলে, আলো জ্বালায় আর নিজেকে বোঝায় ঘুম ঠিকমতো হয়নি, হাইপোথার্মিয়ার ফলে হ্যালুসিনেশন হচ্ছে, নাথিং সিরিয়াস। রাত 1টায় সে বসেছিল নিজের রেকর্ড করা ফুটেজ নিয়ে। মার্কাস যেটা ক্যামেরায় ধরেছিল, দুর্গের গেট, নিচের পাথর ফাটলের ধারে হঠাৎ কাঁপুনি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ক্যামেরার অডিওতে রাত 3:17 একটা শব্দ ভেসে আসে, টার্ন অ্যারাউন্ড। রায়ান ভিডিওতে নিজের গলা শুনতে পায় না, কিন্তু কেউ একটা খুব নিচু গলায় বলছে, টার্ন অ্যারাউন্ড। সে মাথা নাড়িয়ে হাসে। নয়েজ কন্টামিনেশন, উইন্ড ডিস্টরশন, নাথিং এলস। পরদিন সকালে মার্কাসের ভয়েস মেসেজ, ভাই, ফুটেজটা একটু ভালো করে শুনিস, আমি কিছু পেয়েছি। তোকে ভিডিওতে কেউ নাম ধরে ডাকতেছিল, কিন্তু আমি অনসাইট কিছুই শুনি নাই। আর একটা ব্যাপার, তোকে গর্তে নামার পর সাউন্ড রেকর্ডার বন্ধ হয়ে যায়, ব্যাটারি শেষ হয়নি, কিন্তু অডিও কেটে যায়। রায়ান এক দৃষ্টে ফোনের দিকে তাকিয়ে থাকে, মুখে কিছু নেই। তারপর আবার আয়নার সামনে দাঁড়ায়। এইবার আয়নায় সে নিজেকে দেখে, কিন্তু একটা বিষয় তার চোখে এড়ায় না। মুখের এক পাশ যেন সামান্য ভারসাম্য হারিয়ে গেছে, একটু বেঁকে আছে, যেন এক টুকরো শরীর তার নয়। 6 দিন পর, চেক রিপাবলিক, মাখোভা ক্রায়, কাছাকাছি এক পুরনো আর্কাইভাল লাইব্রেরি। রায়ান ফিরে এসেছে সেই এলাকায়, কিন্তু এবার সে একা নয়। তার সঙ্গে রয়েছে ডক্টর এলিনা ভস্কোভা, ছদ্মনাম, একজন স্থানীয় ইতিহাস গবেষক। এলিনা বলে, তুমি জানো, দুর্গটা বানানোর আগে এই জায়গায় কোনো বসতি ছিল না, এমনকি চারদিকে পাহাড়, বন, পাথর, কিন্তু কোনো জলস্রোত, ফসলি জমি কিছুই নেই। তাহলে কেউ এখানে দুর্গ বানাবে? তারা বানিয়েছে সামথিং টু কিপ থিংস ইন, নট আউট। রায়ান মাথা নেড়ে চুপ করে থাকে। তার হাতে এখনও সেই ডায়েরি, ফুটেজ, ভয়েস রেকর্ডিং, আয়নার অভিজ্ঞতা সব নোট করে রেখেছে। কিন্তু সে এখন আর নিজের ধারণাকে মানসিক বিভ্রান্ত বলতে চায় না। এই দুর্গে কিছু আছে, কিন্তু সেটা প্রমাণ করার আগে আমাকে আবার ভেতরে ঢুকতে হবে। হাউস্কা কাসল, তারা অনুমতি নিয়েই প্রবেশ করে দুর্গে। এবার তারা রাতে থাকার অনুমতি নেয়নি, তারা শুধু পুরনো চ্যাপেলের ফাটল ঘর পর্যন্ত যেতে চায়। এলিনা প্রথমেই একটা বিষয় লক্ষ্য করে, চেক করেছ, দুর্গের কোনো দিকে কোনো বড় দরজা নেই, সব দেয়াল ভিতর থেকে সিল করা, একদম যেন কাউকে ভিতর থেকে আটকে রাখার মতো। চ্যাপেলের সেই জায়গাটা যেখানে গর্ত ছিল, সেখানে এখন সিমেন্ট দিয়ে বন্ধ। কিন্তু এলিনা জানায় 1945 সালের আগে পর্যন্ত ওখানে নিচে নামার পথ ছিল, এবং নাথশিরা এটাকে গোপন পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছিল। রায়ান একটা নোট এলিনাকে দেখায়, লেখা, দে আর নট শ্যাডোজ, দে আর স্টিল, ওয়ান অফ দেম হ্যাজ নো ফেস বাট নোজ মাইন। এলিনা চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে চ্যাপেলের কোনায় রাখা একটা আয়নার দিকে ইঙ্গিত করে। এই আয়নাটা আমি আগেও দেখেছি, এটা মূল দুর্গের অংশ না, এটা কেউ রেখে গেছে পরে। রায়ান আয়নার দিকে তাকায়। এইবার আর অদ্ভুত কিছু দেখা যায় না, শুধু খুব হালকা পেছনের এক কোনায় একটা দাগ, ছায়া নয়, কিন্তু পরিষ্কার নয়। সে ছবি তোলে, কিন্তু ছবিতে কিছু আসে না। রায়ান চ্যাপেলের দেয়ালের একটা জায়গায় হঠাৎ হাত রাখে।
আর তখনই চোখ বন্ধ করে ফেলে, যেন ভেতর থেকে একটা শব্দ শুনছে। এলিনা বলে, তুমি ঠিক আছো? রায়ান ধীরে ধীরে চোখ খুলে বলে, আমি জানি কেউ কথা বলছিল, কিন্তু শব্দের মতো না। এলিনা পরে নোট লেখে, রায়ানের আচরণ ধীরে ধীরে পাল্টাচ্ছে। সে অতীতের ঘটনার কথা এমনভাবে বলছে যেভাবে একজন অভিজ্ঞ ব্যক্তি বলে, কিন্তু সে তো কখনো তা দেখেনি। ওর মুখে আমি ওর কণ্ঠস্বর পাই, কিন্তু ওর চোখে কিছু অন্যরকম। তারা দুর্গ থেকে বেরিয়ে ফিরে আসছে। এলিনা গাড়ি চালাচ্ছে। রায়ান জানালার বাহিরে তাকিয়ে থাকে চুপচাপ। একসময় এলিনা বলে, তুমি ঠিক আছো? রায়ান ঘাড় ঘুরিয়ে দেখে তার দিকে, হালকা হাসে, কিন্তু এলিনা এক মুহূর্ত থমকে যায়। সে দেখতে ঠিক রায়ানের মতো, কিন্তু ওই হাসিটা রায়ান আগে এমন করে হাসত না। ওরা দুর্গ থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু কিছু একটা সম্ভবত সাথে বেরিয়ে এসেছিল তাদের সাথে, অথবা শুধু একজনের সাথেই। ঘটনার ৯ দিন পর। স্থান প্রাগ, চেক রিপাবলিক। একটি গবেষণা কেন্দ্রের হোস্টেল। রায়ান এবং এলিনা দুর্গ থেকে ফিরে আসার পর থেকেই কিছু বদলে যেতে থাকে। এলিনা লক্ষ্য করেছিল রায়ান কথা বলার সময় মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখছে, যেন সে চোখ দিয়ে বাইরের পৃথিবী নয়, মাথার ভেতরের কোনো চিত্র দেখতে পাচ্ছে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সে এমন কিছু ঘটনা বলছে যেগুলো এলিনা নিজেও জানেন না, তবে পুরাতন পাণ্ডুলিপিতে তার ইঙ্গিত ছিল। এলিনার নোট। সে আমাকে বলেছে দুর্গটা কখনোই পাথরের ওপর তৈরি হয়নি, বরং দুর্গের নিচে একটা কাঠামো ছিল যেটা রোমান আমলের আগেও ছিল, এবং ওখানে একটা শব্দ লেখা ছিল, অস্ত্রানেনা, অর্থাৎ ছেটে ফেলা। আমি ওই শব্দটা শুধু একবার দেখেছিলাম একটি প্রাচীন নথিতে, কিন্তু রায়ান তো কখনো সেগুলো দেখেনি। এলিনা সেই রাতেই রায়ানের ঘরের বাইরে একটি অডিও রেকর্ডার রাখে। ভোরবেলা শুনে সে থমকে যায়। রেকর্ডিংয়ে শোনা যায়, আমি দেখিনি, আমি মনে রেখেছি, কিন্তু আমি তো ছিলাম না ওখানে। তাহলে এত পরিষ্কার করে কিভাবে মনে থাকে? তারপর এক টানা নিঃশ্বাস আর একটা ফিসফিস করা গলা, ওটা আমার ছিল না, আমি ধার নিয়েছি। এলিনার সন্দেহ বাড়তে থাকে। সে আবার ফুটেজ বের করে দেখে, হাউস্কা ক্যাসেলের ফুটেজ, যেখানে রায়ান একবার চ্যাপেলের দেয়ালে হাত রেখেছিল। সেই এক্স্যাক্ট মুহূর্তে তার চোখ কিছুটা উল্টে যাচ্ছিল। এলিনা ফুটেজ থামিয়ে জুম করে দেখে, চোখের রেটিনা একটা ফ্রেমে বিপরীত দিকে বাঁকানো, যেন কেউ তার ভেতর থেকে স্মৃতির অ্যাক্সেস নিচ্ছে। পরের দিন এলিনা তাকে জিজ্ঞেস করে, রায়ান, তুমি বলেছিলে দুর্গের নিচে একটা পুরনো কাঠামো ছিল, এটা তুমি কোথা থেকে জানলে? রায়ান একটু সময় নেয়, তারপর হাসে। আমি জানি না, মনে হচ্ছিল যেন কোনো পুরনো স্বপ্নের ভিতরে ঢুকে গিয়েছিলাম। এলিনা কিছু বলে না, কিন্তু তার চোখে একটা দ্বন্দ্ব। যদি সে শুধু দেখে থাকে, তাহলে তার মনে এমন কিছু আছে যেটা তার নিজের হওয়ার কথা নয়। তাহলে তার মাথায় কার স্মৃতি ঢুকেছে? এলিনা একদিন একটা ছোট আয়না দেয় রায়ানকে, বলে, নিজেকে ভালো করে দেখো, কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করো কিনা। রায়ান আয়নার দিকে তাকায়। প্রথম 5 সেকেন্ড সব স্বাভাবিক, তারপর হঠাৎ সে আয়না নামিয়ে রাখে। এই মুখটা আমি চিনি এলিনা, কিন্তু এটা যেন অনেক আগে কোথাও দেখেছিলাম। আমি জানি এটা আমার, কিন্তু মনে হচ্ছে এটা আগে অন্য কারো ছিল। এলিনা চুপ করে থাকে। তার ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু সে কিছুই বলে না। রাত তখন 2:05। এলিনা নিজের রুমে বসে একটানা ভাবছে। রায়ান তখন পাশের রুমে, দরজা বন্ধ। এলিনা জানালার দিকে তাকিয়ে একটা শব্দ শুনতে পায়, টিক টিক টিক। সে বাইরে তাকায়, কিছু নেই, কিন্তু ভিতরের দেওয়ারে একটা শব্দ, চোখ বন্ধ করলে যেন মাথার ভেতরে গমগম করে বলে, মেমোরি ধার, শুধু শরীর নয়, ভিতরের আলো বদলায়।
এলিনা বুঝতে পারছিল সে আর একজন মানুষকে পর্যবেক্ষণ করছে না, সে হয়তো একটা স্মৃতি ধার করা শরীরকে দেখছে। আর প্রশ্ন একটাই, কে স্মৃতি দিয়েছে আর কেন? ঘটনার 11 দিন পর, স্থান নারোদনিক নিহোবনা, চেস্কে রিপুবলিকে, দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ চেক রিপাবলিক। এলিনা হন্যে হয়ে খুঁজছিল হাউস্কা ক্যাসেলের কোনো অপ্রকাশিত পুরানো রিপোর্ট বা নথিপত্র। সবচেয়ে বড় বিষয়, সে খুঁজছিল এমন কোনো ব্যক্তিগত জার্নাল যেটা দুর্গের ভিতরের কাউরো লেখা। অনেক খোঁজাখুঁজির পর সে পায় দিয়েনিক স্ত্রাজুকু, অর্থ দ্য গার্ডস ডায়েরি, তারিখ আনুমানিক 1613, জার্নালের 29 পৃষ্ঠা। আমি আজ আবার সেই শব্দটা শুনেছি, দেওয়ালের ভিতর থেকে কেউ হাঁপাচ্ছে। আমার স্ত্রী বলছে আমি ঘুমের মধ্যে অন্য ভাষায় কথা বলি, কিন্তু আমি তো শুধু ল্যাটিন জানি, আমি তো আর কোনো ভাষা শিখিনি। তাহলে কিভাবে বলছি? এলিনা চুপ করে পড়ে। সে পাশের টেবিলে বসে থাকা রায়ানের দিকে তাকায়। সে তখন নিজেই অন্য পুরনো কিছু পাতা ঘাঁটছিল নিঃশব্দে। পৃষ্ঠা 34। চ্যাপেলের নিচে আমি নামিনি, আমি শুধু দরজার ফাঁকে তাকিয়ে দেখেছি। অন্ধকার না, ওটা যেন আলোহীন উপস্থিতি। আমার হাত একদিন নিজে নিজেই চলে গেছিল সেই দরজার দিকে। মনে হয়েছিল আমি যা ভাবছি সেটা কেউ জানে, কিন্তু সে মানুষ না। এলিনা ধীরে ধীরে বই বন্ধ করে। তার কাঁপা আঙুলে সে রায়ানকে দেখায় সেই অংশটা। রায়ান নিঃশব্দে পড়ে, তার ঠোঁটে হালকা হাসি। বলছে, এই জার্নালটা আমারই মনে হচ্ছে, মানে আমি লিখিনি, কিন্তু আমি জানি আমি কি লিখেছি। এলিনা বলে না কিছু, শুধু মনে মনে ভাবে, এটা কি পজেশন নয়, বরং ট্রান্সমিশন। একটা স্মৃতি সময় পেরিয়ে অন্য কারো মাথায় ঢুকছে। সেই রাতে রায়ানের ডায়েরির নতুন নোট। আমার হাত এমনভাবে নড়ে যেন এটা আগে এমন করেছে। আমার চোখ এমনভাবে রাস্তার বাঁক দেখে যেন আমি জানি এরপর কোন বাঁক আসবে। কিন্তু আমি তো এই শহরে আগে কখনো আসেনি। পরদিন সকাল, এলিনার ভয় আরও বাড়ে। সে একজোড়া ছবি তুলেছিল রায়ানের, একটা দুর্গে থাকার সময় আর একটা গতকাল। দুই ছবির মধ্যে এক অদ্ভুত পার্থক্য। মুখের গড়ন, চোয়ালের রেখা, চোখের ছায়া, সব আস্তে আস্তে কারো সঙ্গে মিলে যাচ্ছে, সেই গার্ডের একটি আদিম স্কেচের সঙ্গে, যেটা দুর্গের নিচে খোঁজা হয়েছিল। এলিনার মাথায় কেবল একটা প্রশ্ন, রায়ান কি আস্তে আস্তে ওই মানুষটার মতো হয়ে যাচ্ছে, নাকি সে আগেই ছিল, আমরা শুধু দেরিতে দেখতে পাচ্ছি? এলিনা এখন আর রায়ানের সাথে নয়, একা থাকে। তবে ঘুমানোর আগে একটি কাণ্ড ঘটে। বইয়ের ভিতর থেকে একটা পুরনো চিরকুট পড়ে যায় পুরনো গার্ডের জার্নালের ভাঁজে। লেখা ছিল, সে যখন ফিরে আসে তাকে চেনা যায় না, কারণ সে আর ফিরে আসে না, ফিরে আসে শুধু তার ভিতর থাকা সে। এলিনা এখন জানে স্মৃতি কখনো মরে না, শুধু নতুন শরীর খোঁজে, আর হয়তো এইবার সেই শরীর রায়ান। ঘটনার 13তম দিন, স্থান হাউস্কা ক্যাসেল, দ্বিতীয়বার, কিন্তু এবার একা। ইলিনা সকাল 9টায় পৌঁছায় দুর্গে। এবার সে কারো অনুমতির অপেক্ষায় ছিল না, তাকে কেউ বাধাও দেয় না। দুর্গটাকে এখন আর গা ছমছমে লাগে না, এটা যেন চুপ করে বসে থাকা এক মৃতদেহ যার শ্বাস নেই। ইলিনার নিজের রেকর্ডিং, আমি এখানে এসেছি রায়ানকে না দেখে, রায়ানকে খুঁজে পেতে। আমার বিশ্বাস সে এখন যা বলছে তা তার নিজের নয়, কেউ বা কিছু ওর ভিতরে ঢুকেছে না, বরং নিজেকে মনে করিয়ে দিচ্ছে। ইলিনা আবার সেই পুরনো চ্যাপেল ঘরে প্রবেশ করে। ভিতরে বাতাস নেই, দেয়ালে আঁকা মলিন ধর্মীয় চিত্র, অদ্ভুত ফাটল, আর পেছনের দেয়ালে এক ম্লান ছোপ। ইলিনা এবার সাহস করে এক কোণে রাখা একটা পুরনো কাঠের বাক্স খুলে ফেলে। ভিতরে 3টি বস্তু, একটা হাতের তৈরি কাপড়ের পুতুল, একটা চিঠি, একটা আয়নার টুকরো। চিঠি, তারিখ 1613। আমি লিখছি এই কথাগুলো কোনো উত্তর খোঁজার আশায় নয়, বরং এই সত্যটা স্বীকার করার জন্য যে আমি আর আমি নেই। গত 3 দিন ধরে আমার নিজের কথা মনে নেই। আমি কথা বলছি এমন ভাষায় যেটা শিখিনি,
আয়নাতে আমার মুখ নেই, শুধু চোখ দুটো যেন অন্য কারো। ইলিনা চোখ বন্ধ করে চিঠিটা পড়ে। তখন আবার সেই শব্দ, টিক টিক টিক। সে তাকায় চারপাশে। শব্দটা মনে হচ্ছে ঘরের ভিতর সময় দাঁড়িয়ে আছে আর তার হার্টবিটের মতো বাজছে। ইলিনা এক মুহূর্তে আয়নার টুকরো হাতে তোলে। একপাশে ধুলো, সে মুছে ফেলে। তার প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু প্রতিফলনের পেছনে এক মুহূর্তে রায়ান দাঁড়িয়ে, চোখ নিচু, এক হাতে কিছু ধরে রাখা। ইলিনা চমকে পেছনে তাকায়, কেউ নেই। আবার আয়নায় তাকায়, কিছু নেই। সে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। না, এটা বিভ্রম নয়, ও এখনও এখানে আছে, কিন্তু হয়তো তার চেহারা নিয়ে। চ্যাপেলের মেঝেতে ইলিনা একটা লেখা খুঁজে পায়, ফিকে হাতে খোঁচানো লেখা, আমি মুখ নয়, আমি স্মৃতি। শরীর বদলালেও স্মৃতি বদলায় না। সে রাতে এলিনা হোটেলে ফিরে আসে। রায়ান তার রুমে একা। ইলিনা দরজার পাশে দাঁড়িয়ে। সে দরজার নিচ দিয়ে একটা নোট স্লাইড করে। রায়ান, যদি তুমি হও, আয়নার সামনে দাঁড়াও। যদি তুমি না হও, তাহলে আয়নার সামনে দাঁড়িও না, কারণ তোমার প্রতিচ্ছবি হয়তো তোমাকে চিনে ফেলবে। ঘটনার 14তম দিন, প্রাগ, একটি বিশ্ববিদ্যালয়ের ডেড ল্যাঙ্গুয়েজেস গবেষণা সেকশনে। রায়ান এখন আর কথা বলে না সাধারণভাবে। তার কণ্ঠে উচ্চারিত শব্দগুলো ইলিনা প্রথমে মনে করে ঘুম ঘুম প্রলাপ, কিন্তু সকালে সে হঠাৎ বলল এক লাইন, ক্যার মিনেথ ওস্কালিম। ইলিনা ভেবেছিল এটা অজঘর প্রলাপ, কিন্তু রায়ান কিছুক্ষণ পর নিজেই ডায়েরিতে লিখে রাখে, আমি জানি না এটা কোন ভাষা, কিন্তু আমি জানি এর মানে, দেখতে পারো না মানেই ওটা নেই তা নয়। ইলিনা থমকে যায়। সে ঠিক করে এই ভাষার অর্থ খুঁজে বের করতেই হবে। ইলিনা দেখা করে ডক্টর মারেক স্টাইনের সঙ্গে, চেক ভাষাবিদ ও প্রাচীন লিপি বিশেষজ্ঞ, বয়স 70+, ছদ্মনাম। ডক্টর স্টাইন রায়ানের অডিও শুনে একদম চুপ হয়ে যান। তারপর বলেন, এই ভাষা, আমরা একে প্রোটো ভ্যানিশড স্ক্রিপ্ট বলি। এটার শেষ চিহ্ন পাওয়া গেছে বোহেমিয়া অঞ্চলে 1570-এর কাছাকাছি। কোনো লিখিত নিয়ম নেই, কিছু শুধু দেয়ালে আঁকা প্রতীক। ইলিনা জিজ্ঞেস করে, তাহলে আপনি বুঝলেন কিভাবে? ডক্টর স্টাইন মাথা নিচু করে বলেন, আমার শিক্ষক ছিলেন একজন যিনি এই ভাষা শুনেছিলেন তার দাদার কাছ থেকে। তারা বলতো এই ভাষা স্বপ্নে শেখানো হতো। ইলিনা একটি পাণ্ডুলিপিতে দেখে হাউস্কা ক্যাসেলের এক অভিশপ্ত বন্দির রেকর্ড। নথিতে লেখা, সে কিছু বলতো না, কিন্তু দেয়ালে কিছু লিখে রাখত। সেই শব্দগুলোর মানে কেউ জানত না, শুধু একটা বার্তা সবাই বুঝত, আমি তোমাদের একজন নই, কিন্তু আমার মধ্যে তোমরা আছো। ইলিনা পৃষ্ঠা বন্ধ করে ফেলে, তার হাত কাঁপে। ইলিনা যখন আবার রায়ানের ডায়েরি খোলে, একটা পাতায় লেখা, ডক্টর স্টাইন কেমন আছেন? এলিনা থমকে যায়। রায়ান ডক্টর স্টাইনের নাম জানল কিভাবে? সে তো কখনো বলেনি, কেবল রেকর্ড পাঠিয়েছিল। সে দরজা খুলে রায়ানের রুমে ঢোকে। রায়ান তাকিয়ে থাকে জানালার দিকে, বলে, তুমি যা খুঁজে পেয়েছ তার কোনো মানে নেই যদি না তুমি ভাষার উৎস জানো। ইলিনা ফিসফিস করে বলে, কে শেখালো তোমাকে এই ভাষা? রায়ান মাথা ঘুরিয়ে তাকায়, কণ্ঠ নরম, কিন্তু চোখে কেউ নেই। শেখানো হয়নি, মনে পড়েছে। ডক্টর স্টাইন পরের দিন ইলিনাকে ফোন করেন, আপনার বন্ধুর কণ্ঠস্বর আমি অনেক রাতে আবার শুনেছি, কিন্তু ফোনে নয়, স্বপ্নে। আমার ঘুমে তার কণ্ঠ বলছিল সেই একই শব্দ। আপনি যদি তাকে পাশে রাখেন, ভাষাটা শুধু তার না থাকবে, সেটা চারপাশেও ছড়িয়ে পড়বে। ইলিনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে জানে এখন যা হচ্ছে তা প্রমাণ করা যাবে না। ঘটনার 16তম দিন, এলিনার অ্যাপার্টমেন্ট, প্রাগ, রাত 2:46। এলিনা ঘুমিয়ে আছে হালকা আলোকিত ঘর। তার মুখ অদ্ভুতভাবে একটু খোলা, চোয়াল শক্ত। রেকর্ডার পাশে চলছে। প্লেব্যাকে শোনা যায়, কায়ার মিনাথ লর স্নেক। তারপরে নীরবতা। তারপর একটা খুব হালকা গভীর গলা, পুরুষ কণ্ঠ, তোমার পালা। এলিনা হঠাৎ জেগে ওঠে। কপাল ভিজে গেছে ঘামে, চোখ খোলা, কিন্তু মুখে কোনো আওয়াজ নেই। সে রেকর্ড শুনে হতবাক। আমি এই ভাষা কখনো শুনিনি, তবু কেন মুখে উঠে এলো? কে বলল আমাকে তোমার পালা? এলেনা সেই ভাষা আরেকবার ডক্টর স্টাইনকে পাঠায়। ডক্টর স্টাইন উত্তরে শুধু একটা লাইন লেখেন,
এলিনা, এই ভাষায় তোমার পালা মানে শুধুই ডাক নয়, এটা এক ধরনের মেমরি সিকোয়েন্স ট্রিগার। একবার কেউ এই শব্দ উচ্চারণ করলে সেই স্মৃতি অন্য শরীরে ছড়িয়ে পড়ে। এলিনা স্তব্ধ হয়ে যায়। তাহলে আমি শুধু রায়ানকে বুঝতে যাইনি, আমি হয়তো ওর ভেতরে যেটা ছিল তাকে ছুঁয়ে ফেলেছি। সেই দিন দুপুরে এলিনা একটা পুরনো জার্নাল চেক করে। সে একটা পুরনো ডায়েরি খোলে, 5 বছর আগের পৃষ্ঠা। অদ্ভুতভাবে সেখানে একটা লাইন লেখা, নিচের ফাটল থেকে শব্দ উঠছে, আমি জানি ওখানে আলো নেই, কিন্তু চোখ আছে। এলিনা বিস্ময়ে পড়ে থাকে, এই লাইন আমি কখনো লিখিনি, কিন্তু হাতের লেখা আমার। সে ভাবতে থাকে কি এমন ঘটেছে যা তার মনে নেই কিন্তু স্মৃতিতে ফিরে এসেছে, এমনভাবে যেন ওটা সবসময় ছিল। রাতে এলিনা রায়ানের সাথে দেখা করে। রায়ান শান্ত, নিঃশব্দ, তার চোখে ক্লান্তি নেই, বরং অভ্যস্ততা। এলিনা বলে, তুমি যদি সত্যি নিজে না হও তাহলে বলো তুমি কে। রায়ান এক মুহূর্ত থেমে বলে, আমি যা ছিলাম তা তো কেউ দেখেনি, কিন্তু আমি যে ছিলাম তা শুধু মনে পড়েছে। এলিনা ফিসফিস করে বলে, তুমি কি এখনো রায়ান? সে বলে না কিছু, শুধু একটা প্রশ্ন করে, তুমি আয়নায় নিজেকে কবে শেষবারের মতো দেখেছিলে? রাতে এলিনা ঘুমোতে যাচ্ছে, আয়নার পাশে দাঁড়ায়, আয়নায় নিজের চোখের দিকে তাকায়। এইবার মুখ সব ঠিক আছে, কিন্তু চোখের পেছনে এক টুকরো ছায়া, একজোড়া অতিরিক্ত চোখ খুব ম্লানভাবে যেন তাকিয়ে আছে। সে চোখ সরিয়ে নেয়, আয়না এবার শুধু অন্ধকার। তবু সে জানে ওখানে কেউ ছিল না, কিন্তু কেউ ঠিকই ছিল। এলেনা নিজের স্মৃতি নিয়েই সন্দেহে পড়ে যায়, কারণ এখন যে অনুভবগুলো সে করে তা শুধু ভয় না, তা যেন কোনো পুরনো স্মৃতির কুয়াশা থেকে উঠে আসা আত্মপরিচয়। সে এখন প্রশ্ন করে, আমার মধ্যে কি আমি একা আছি? ঘটনার 18তম দিন, হাউস্কা ক্যাসেল, এলিনাজ থার্ড রিটার্ন। এলিনা এবার কাউকে কিছু না বলে একা আবার দুর্গে ফিরে আসে। প্রথমবার ভয় পেয়েছিল, দ্বিতীয়বার সন্দেহ হয়েছিল, এইবার সে জানে কিছু একটা ছিল, আর সেটা এখন ওর মধ্যেই। কিন্তু এবার তার সাথে আছে একটি জিনিস, একটা পুরনো জার্নাল, তার নিজের লেখা, যেটা সে নিজের ঘরে খুঁজে পেয়েছে, যেটা সে মনে করতে পারে না কবে লিখেছে। এলিনার জার্নাল, যখন আমি প্রথম গিয়েছিলাম আমি রায়ানের মতো ছিলাম, কিন্তু আমি তার আগেও গিয়েছিলাম। তখন আমার নাম এলিনা ছিল না। আমি নাম পাল্টেছি, দেশ পাল্টেছি, চেহারাও, কিন্তু স্মৃতি পাল্টায়নি। এটা আমার প্রথম না। এলিনা পড়ে শিউরে ওঠে, এই লেখাটা আমারই, কিন্তু এই এলিনা তো আমি নই। তাহলে কে? এলিনা দেয়ালে হাত রেখে একসময় অনুভব করে একটা ফাঁকা পাথরের জায়গা, যেখানে নিচের দিকে বাতাস বইছে। সে ধাক্কা দিলে একটা দেয়াল নড়ে, পিছনে ছোট্ট একটা দরজা, আগাছায় ঢাকা। এলিনা ভেতরে ঢুকে, নিচে পাথরের ঘরে নামার সরু সিঁড়ি। এই জায়গাটা কোনো ম্যাপে ছিল না। নিচে নামার পর আধো আলোয় পাথরের ঘর, মেঝেতে আঁকা প্রতীক অনেকটাই সেই পুরনো ভাষার মতো, কিন্তু দেওয়ালে ঝুলছে একটা জীর্ণ আয়না। ঠিক আয়নার নিচে কিছু লেখা, আই স মাইসেলফ ডাই হেয়ার বাট আই লিভড অ্যাগেন। এলিনা আয়নার দিকে এগিয়ে যায়। আয়নায় কিছুই নেই, কিন্তু সে চমকে ওঠে, কারণ আয়নার পাশের দেওয়ালে হালকা করে খোদাই করা তাহারই নাম, এলিনা 2017। এলিনা চুপ করে পড়ে, তার মুখে একটাই কথা, আমি তো 2017-এ এখানে আসিনি, কিন্তু আমার নাম এখানে ছিল কিভাবে? তার হঠাৎ মনে পড়ে 2017-এ একবার সে একটা মেল পেয়েছিল হাউস্কা ক্যাসেলের ওপরে গবেষণার আমন্ত্রণ। তবে সে যায়নি, অন্তত তার ধারণা তাই। কিন্তু এখন মনে হয় হয়তো সে গিয়েছিল, ভুলে গেছে। তার পকেটে রেকর্ডারটি চালু হয়, একটা শব্দ উঠে আসে, একটা কণ্ঠ একেবারে স্পষ্ট, তুমি এখন জানো তোমার মধ্যে আমি ছিলাম না, তুমি বরং আমাকেই ফিরিয়ে এনেছো। তুমি বারবার আসো কারণ তুমি এখানে ছিলে। এলিনা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। তার মুখে কোনো ভয় নেই, শুধু একটা উপলব্ধি, যে স্মৃতি আমরা হারিয়েছি ভেবে দূরে ফেলি, সেটা সময়ের গর্তে পড়ে গিয়ে নিজেই ফিরে আসে। এলিনা আয়নার সামনে দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত স্থিরতা। সে মুখে বলে না কিছু, তবে আয়নার প্রতিফলনে এলিনার পেছনে কেউ দাঁড়িয়ে, অন্ধকার ছায়া, যার মুখ নেই কিন্তু তার চোখ এলিনার মতোই, একই রং, একই আকার,
যেন এলিনার প্রতিলিপি, কিন্তু মুখে ঠোঁট নেই, শুধু একটা শব্দ, ধীরে ফিসফিসে, তোমার পালা। সবাই ভাবে অভিশাপ মানে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া, কিন্তু কিছু অভিশাপ আসে স্মৃতির ভিতরে, যা বারবার ঘুরে ফিরে আসে সেই মানুষকেই খুঁজে নিতে যে একদিন ভুলে যেতে চেয়েছিল। ঘটনার 21তম দিন। ক্লাস্টার পদ তেমিনাম, একটি পরিত্যক্ত খ্রিস্টপূর্ব যুগের ধর্মস্থান। এলিনা এখন জানে দুর্গ তাকে বারবার ডাকেনি, বরং সেই নিজে বারবার ফিরেছে। তবে এখন সে এক জায়গায় গেছে যেখানে দুর্গের নির্মাণের বহু আগে থেকেই লোকেরা বিশ্বাস করত কিছু জীবিত স্মৃতি আছে, যা শরীর ছাড়িয়ে বেঁচে থাকে। এখানে এক পুরনো মঠ, যেখানে একসময় এক ধর্মগুরু বসবাস করতেন, যার লেখা এখন বিকৃত মানসিক রচনা বলে ধরা হয়। এলিনা পুরনো লাইব্রেরির খোপ থেকে বের করে কোডেক্স টিশে মেমোরি, অর্থ কোডেক্স অফ দ্য সাইলেন্ট মেমোরি, পাণ্ডুলিপির লাইন। যাদের মনে শব্দ আসে না, তাদের মুখে কিছুই উঠবে না, কিন্তু তাদের স্মৃতি কথা বলবে অন্যদের গলায়। তারা ফিরে আসে নতুন নামে, নতুন মুখে, আর তাদের উদ্দেশ্য একটাই, নিজেকে আবার খুঁজে পাওয়া। এলিনা থমকে যায়। তার মনে পড়ে যায় রায়ান কি বলেছিল, আমি কিছু শিখিনি, শুধু মনে পড়েছে। কোডেক্সের এক গোপন অ্যানোটেশন, হাউস্কা দুর্গটি বানানো হয়েছিল শুধু এক কাজের জন্য, সময়ের অতীত থেকে ফিরে আসা স্মৃতিদের আটকে রাখার জন্য। কিন্তু কেউ কেউ তাদের ভেতরে ঢুকতে দেয়। তারা স্বপ্ন দেখে, কথা বলে, আয়নায় চেয়ে থাকে। তারা জানে না তারা আসলে প্রথম থেকেই সেই স্মৃতিরই ধারক। এলিনা ধীরে ধীরে ফিসফিস করে, আমি কি সেই ধারক? এই আমি আগেও ছিলাম। এলিনা সেই রাতে রায়ানের পুরনো রেকর্ডিং চালায়। এক জায়গায় রায়ান বলে, এলিনা আসবে, কারণ সব সময় সে আসে। সে আমার চেহারায় ভয় পাবে না, কারণ সে জানে আমি আগে কে ছিলাম। এলিনার গায়ের লোম খাড়া হয়ে যায়। এলিনা আবার নিজের ঘরের আয়নার সামনে দাঁড়ায়। এবার সে জানে প্রতিচ্ছবিতে তাকানো মানেই মুখ দেখা নয়, নিজেকে দেখতে পাওয়া মানে সেই প্রশ্নের মুখোমুখি হওয়া, তুমি কি একবারই জন্মেছ? সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, তুমি কে? আয়নার ভেতরের এলিনা বলে না কিছু, শুধু ঠোঁট নাড়ায়, তোমার পালা। এলিনা ভয় পায় না এখন, কারণ ভয় তখনই আসে যখন আমরা নিজেদের ভুলে যাই। কিন্তু স্মৃতি যদি ফেলে যাওয়া ছায়া হয়ে ফিরে আসে, তখন প্রশ্ন হয় না, তখন চোখ তুলে তাকাতে হয় নিজের দিকেই। ঘটনার 23তম দিন। হাউস কাতাসল। আবারও, এবার শেষবারের জন্য এলিনা ও রায়ান ঠিক করেছে তারা এবার দুর্গে ফিরবে রাত 3:33-এ, কারণ একাধিক জার্নালে, অডিও রেকর্ডে, এমনকি নিখোঁজ ব্যক্তিদের ঘটনায় বারবার উঠে এসেছে এই সময়টি। ডক্টর স্টাইনও বলেছিলেন 3:33 হচ্ছে সময় ও স্মৃতির সীমানা। যখন কেউ যদি ফিরে আসে, সে এই সময় ফিরে আসে। 1613 সালের গার্ডের জার্নালে লেখা ছিল, আমি ঘড়ি দেখি না, কিন্তু জানি ওই সময়টাতেই ছায়াগুলো দেওয়াল থেকে আলাদা হয়ে হাঁটে। এলিনার ঘুমের রেকর্ডিংয়ে 3:33, আবার শুরু, আবার শেষ। রাত 3:30, দুর্গের ভেতর। এলিনা ও রায়ান একসাথে দুর্গের নিচে সেই অজানা ঘরে নামে। তাদের সাথে একটি অন্তরালোকে দেখা ইউভি লাইট আছে। ডক্টর স্টাইন পরামর্শ দিয়েছিলেন। এলিনা একটা দেওয়ালে লাইট ফেলে, তখন দেখা যায় একটা খোদাই শিলালিপি, যেটা সাধারণ চোখে দেখা যায় না। ইউভি লাইটে দেখা খোদাই, এই দেওয়ালের ওপাশে আমি নেই, আমি ওপাশে সেই সময়টাই ছিলাম যখন তুমি ছিলে অন্য কেউ। রায়ান ফিসফিস করে বলে, আমরা এখানে আসার জন্য জন্মিনি, আমরা ফিরে আসার জন্য জেগে উঠেছি। এলিনা কোনো উত্তর দেয় না, তার মাথায় কেবল শব্দ বাজছে, ঘটনাগুলো নতুন নয়, শুধু আবার ঘটছে। 3:33, হঠাৎ নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা একটানা চলার মতো শব্দ করে না, চারিদিক থেমে যায়। একটা দেওয়ালে ধীরে ধীরে ছায়া পড়ে, তবে সেটা এলিনা বা রায়ানের নয়, বরং তৃতীয় একজনের, যাকে কেউ দেখতে পাচ্ছে না।
তবু তার ছায়া আছে। এলিনা জোরে বলে, তুমি কে? তখন সেই ছায়ার নিচে দেওয়ালে লেখা ওঠে, তুমি, বারবার, নতুন নামে। রায়ান তখন বলে এক ভয়াবহ তথ্য, আমি একটা স্বপ্ন দেখেছিলাম অনেক আগেই, যেখানে কেউ একজন আমায় বলেছিল তুমি ফিরে এসেছো, কিন্তু এবার ভুল করে এলিনাকে নিয়ে এসেছো। এলিনা চমকে যায়। ভুল করে মানে? রায়ান চোখ বন্ধ করে বলে, এই ঘরে একবারে একজনের বেশি থাকা ঠিক নয়, নয়তো স্মৃতি বিভক্ত হয় না, ওটা ভাগ হয়ে যায়। একসাথে এলিনা আর রায়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দেওয়ালে আয়নায় প্রতিচ্ছবি পড়ে, কিন্তু আয়নায় এলিনা বা রায়ান নেই। সেখানে দাঁড়িয়ে একজন মহিলা, এলিনা মতো কিন্তু পুরনো পোশাকে, চোখে ফাঁপা অন্ধকার, আর পাশে একজন পুরুষ রায়ানের মতো, কিন্তু চোখ ঠান্ডা, স্তব্ধ, যেন সে এই মুহূর্তে জানে সবকিছু। এলিনা ফিসফিস করে, আমরা কি ওদের হয়ে গেছি? আয়নার দিকে তাকানো মুখগুলো কোনো উত্তর দেয় না। ঘড়ির কাঁটা 3:34 যেতে পারল না, কারণ কিছু সময় ফিরে আসে আবার শুরু হতে। এলিনা জানে এটা শেষ নয়, এটা ঠিক সেই শুরু যা আগেও একবার হয়েছিল, আর এবার সে সেই শুরুর ঠিক মাঝখানে দাঁড়িয়ে, নিজের নাম নিয়েও সন্দেহ। ঘটনার 24তম দিন, প্রাগ, এলিনার অ্যাপার্টমেন্ট। রাত 11:49। এলিনা আয়নার সামনে দাঁড়িয়ে। ঘুম আসছে না, তার হাত কাঁপছে। সে বারবার একটা নাম মনে করতে চাইছে, কিন্তু ঠোঁট ফাঁক করলেই ভুলে যাচ্ছে। সেই নামটা তার নিজের। এলিনার ডায়েরিতে নতুন লেখা, আজ আমি একটা নাম মনে রাখার চেষ্টা করছিলাম, যা আমি বহুবার লিখেছি, বহুবার শুনেছি, কিন্তু এখন সেটা জিভে এলেও ঠোঁটে আসে না। আমি কি এলিনা, নাকি এলিনাকে মনে রাখা এক অভ্যাস ছিল আমার? তার হাতের লেখাও ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে দেখে পুরনো পাতায় তার নাম এখন আর নেই। কোথাও লেখা নেই এলিনা, সব জায়গায় অদ্ভুত অক্ষর, অ্যাজরেন্না, অ্যাজরা। সে মনে করার চেষ্টা করে, এই নাম আমি জানতাম, কিন্তু কোথা থেকে? রাতে রায়ানের কল আসে। রায়ানের গলা খুব ক্লান্ত। সে বলে, তুমি কোথায়? এলিনা উত্তর দেয় না। রায়ান ধীরে বলে, তুমি কি জানো তুমি আজ ঘর থেকে বের হয়ে কোথায় গিয়েছিলে? এলিনা থমকে যায়। আমি তো বের হইনি। রায়ান বলে, তুমি রাত 2:17 আমার দরজায় এসেছিলে, কিন্তু তোমার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। তুমি শুধু বলেছিলে, এই আমি না, আমার মনে পড়েছে। এলিনা ফোন কেটে দেয়। তার কানে একটা শব্দ ঘুরতে থাকে, মনে পড়েছে। এলিনা হঠাৎ আবিষ্কার করে তার ডেস্কে একটা খোলা খাম, ভেতরে কিছু ছবি, সব পুরনো ভুলে যাওয়া প্রত্নতাত্ত্বিক তথ্যের ছবি। একটায় দেখা যায় হাউজকা কাসেলের নিচে এক মহিলার স্কেচ, 1400 সালের। তার চুল, চোখের গড়ন একেবারে এলিনার মতো। ছবির নিচে লেখা, অ্যাজরেন্না, কিপার অফ ইকোজ। এলিনা ছবিটার পাশে পড়ে থাকা এক টুকরো কাগজ খোলে। ভেতরে লেখা শুধু, তুমি ফিরে এসেছো কারণ তোমার কিছু মনে আছে, কিন্তু তুমি চলে যাবে যখন সব ভুলে যাবে। সে আয়নায় তাকিয়ে বলে, আমার নাম কি এলিনা? প্রতিচ্ছবি বলে না কিছু, শুধু ঠোঁট নাড়ে শব্দহীনভাবে। তুমি এখন অ্যাজরেন্না। এলিনা চমকে পেছনে তাকায়, কেউ নেই। আবার আয়নায় ফিরে দেখে, আয়নার কাচের নিচে নিজেই কাচে আঙুল দিয়ে লিখে রেখেছে, আমি এলিনা নই। ঘটনার 25তম দিন, লকেট ফরেস্ট রিজিয়ন, চেক রিপাবলিক। এলিনার হাতে একটি পুরনো ম্যাপ, 1891 সালের এক অজ্ঞাত প্রত্নতত্ত্ববিদের হাতের আঁকা।
সেখানে পাহাড়ের নিচে একটি ছায়াপথ চিহ্নিত করা ছিল, যার পাশে লেখা ছিল ভিজিবল বিটুইন 333 অ্যান্ড 340 অনলি, লিডস টু দ্য সাইট অব দ্য লাস্ট কিপার। এলিনা জানে এই লাস্ট কিপার সম্ভবত সেই অ্যাজরেন না, যার নাম এখন সে নিজেই ভুলে যাচ্ছে আবার মনে পড়ছে। 3:32 এলিনা পাহাড়ের ধারে দাঁড়িয়ে। আকাশে হালকা কুয়াশা, জ্যোৎস্না লুকিয়ে আছে মেঘে, তার সামনে শুধু গাছের ঘন ছায়া। সে ঘড়িতে দেখে 3:32। ঠিক তখনই বাঁ দিকের গাছগুলো হালকা সরতে শুরু করে। মাটি যেন নিজে থেকেই একটা সরু পাথরের রাস্তা খুঁজে বের করে। এলিনা ধীরে পা বাড়ায়। এই রাস্তা আগে ছিল না, এখন আছে, কিন্তু 7 মিনিট পর থাকবে না। রাস্তার পাশে পুরনো সাইন, অ্যাজরিন্না লাস্ট সিন ইন 1541। এলিনা থেমে যায়। তাহলে আমি যদি এলিনা হই, তাহলে এই নাম আমার সাথে বারবার কেন আসে? আর যদি আমি এলিনা না হই, তাহলে কে? তবে সময় নেই, সে হাঁটতে থাকে। পথের শেষে ছোট্ট প্রাকৃতিক গুহা। এলিনা সেই গুহার মুখে পৌঁছায়। দেওয়ালের পাশে একটা পাথরের খাঁজে একটা ছোট্ট তাম্রপাতে খোদাই করা লেখা, যে এখানে আসে সে এসেছে আগেও। ফিরে যাওয়ার দরজা নেই, শুধু মনে রাখার দেওয়াল আছে। সে গুহার ভেতরে ঢোকে। ভেতরে অদ্ভুত ঠান্ডা। এক কোণে একটি পুরনো আয়না, ভাঙা, আর তার নিচে একটি শুকনো পাতার গাদায় মোড়ানো কিছুর মতো। এলিনা এগিয়ে যায়। এলিনা খুঁজে পায় এক টুকরো কাপড়ের পুটুলি। খুলে দেখে একটি পুরনো চিঠি, লেখা হয়েছে হাতে। লিপির ধরনে 15 শতকের প্রতিচ্ছবি। এলিনা পড়ে, আমি এলিনাকে চিনি, কারণ সে ছিল অ্যাজরেন না, কারণ আমি তাকে শেষবার বলেছিলাম তোমার পালা। এলিনা হাত কাঁপিয়ে চিঠিটা নামিয়ে রাখে। তাহলে আমি কি আসলেই সেই আজরেন না, নাকি আমি শুধু তার স্মৃতির বাহক? সে জানে না উত্তর, শুধু বুঝতে পারে এখানে ও একবার এসেছিল, আবার এসেছে, এবং এই গুহা তা মনে রেখেছে। এলিনা গুহা থেকে বেরিয়ে আসে। 3:41 বাজে। পেছনে তাকালে রাস্তা নেই, কেবল অরণ্য, আগের মতোই। কিন্তু পকেট থেকে সেই চিঠিটা টেনে সে আবার পড়ে। লেখা তখন পাল্টে গেছে। তুমি যদি ফিরে যাও, আবার আসবে, কিন্তু এবার তুমি জানবে তুমি কেবল এলিনা নও, তুমি সেই নাম যাকে কেউ ভুলে যেতে দেয়নি। স্মৃতি শরীর ছাড়িয়ে বাঁচতে পারে? এলিনা জানে না, কিন্তু তার চোখে এখন কোনো ভয় নেই, কারণ সে জানে তার নাম এলিনা হোক বা না হোক, সে এখন ইতিহাসের এক জীবন্ত অনুচ্ছেদ। ঘটনার 27তম দিন, হাউস্কা কাসেল মেইন আর্কাইভ রুমে। এলিনা আবার দুর্গে ফিরে আসে। এইবার সে গবেষণা নয়, মিল খুঁজতে এসেছে। তার লক্ষ্য একটি নির্দিষ্ট আয়না। পুরনো রেকর্ড অনুযায়ী এটি দুর্গের পূর্ব প্রান্তে রাখা 1700 শতকের আয়না। 1984 সালে এই আয়নার ছবি নেয় এক চেক প্রত্নতত্ত্ব সংস্থা। ছবিতে দেখা যায় আয়নার ওপর ফ্রেমে দুটো সিংহ খোদাই, নিচে লেখা ভিডি সে প্রাভদু, অর্থাৎ সত্যকে দেখতে পাবে। এলিনা হাতে নিয়ে এসেছে সেই ছবির কপি। দুর্গের পূর্ব প্রান্ত, আর্কাইভ রুম। এলিনা এসে দেখে আয়নাটি এখনও সেখানে, কিন্তু ফ্রেমে সিংহ নেই, বরং ফুলের লতা। খোদাই নেই ভিডি সে প্রাভদু, বরং লেখা অন্য কিছু, নাভরাত নেনি জাচাতেক, অর্থাৎ ফিরে আসা শুরু নয়। এলিনা স্তব্ধ। এটা তো একেবারেই আলাদা আয়না, কিন্তু তাহলে এত বছর ধরে সবাই বলল এটা বদলায়নি। সে কিউরেটরের কাছে যায়, আর্কাইভিস্ট জান 70+, দুর্গের দীর্ঘদিনের রক্ষক। এলিনা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এইটা কি আগের আয়না নয়? জান ঠান্ডা গলায় বলে,
এই আয়না এখানে 50 বছর ধরে আছে, কেউ কখনো এটাকে ছোঁয়নি। আরেকটা আয়না আপনি বলছেন আমি এমন কিছু দেখিনি। এলিনা আবার ছবি দেখায়। যান দেখে চুপ করে থাকে। এটা ফটোশপ করা হতে পারে, হয়তো এই আয়নারই ভুল ছবি। এলিনা বলে, কিন্তু এটা 1984 সালের সরকারি আর্কাইভ থেকে তোলা। ওখানেই প্রথম বলা হয়েছিল ভিডিসে প্রাভধু। এখন তা নেই। জান কেবল একবার বলে, তুমি যা খুঁজতে চাও সেটা কখনো ছিল কিনা সেটা খুঁজে না পেলে কি করবে? এলিনা ফিরে আসে আয়নার সামনে। সে আয়নায় নিজের মুখ দেখে, নিজের ভেতরের ছায়া, প্রতিফলন। তার মনে পড়ে, যদি এটা সত্যি আগের আয়না না হয়, তাহলে যেটা আগে ছিল সেটা গেল কোথায়? আর যদি এটাই সেই আয়না হয়, তাহলে ছবিটাই কি ভুল ছিল? তাহলে আমি ভুলে যাচ্ছি না, আমাকেই ভুল দেখানো হচ্ছে। সে আর কোনো প্রশ্ন করে না, শুধু একটা শব্দ মুখে আসে, তোমার পালা। রাতে এলিনা তার নোটবুকে লেখে, আজ আমি ভাবছিলাম, যখন কেউ একটা বস্তু দেখে বিশ্বাস করে সেটা সত্য, আর পরদিন সেই বস্তু বদলে যায়, তখন মানুষ কি ভয় পায়, নাকি নিজের মনে সন্দেহ করতে শেখে? ঘটনার 28তম দিন, প্রাগ, এলিনাজ অ্যাপার্টমেন্ট। এলিনা সকালে ঘুম থেকে উঠে দেখে দরজা খোলা ছিল। টেবিলে তার হাতের লেখায় নোট, কিন্তু লেখার ভাষা তার পরিচিত নয়। কিছু অক্ষর প্রাচীন স্ল্যাভিক লিপির মতো, কিছুটা লাতিন, কিছুটা অসম্পূর্ণ। সে পড়ে বুঝতে পারে না, তবু এক জায়গায় চোখ আটকে যায়। আশ্রেন না, তু নেই সি জাপোমেনুতা, অর্থ আশ্রেন না, তুমি ভুলে যাওনি। এলিনা তার পুরনো নোট চেক করে। গত 1 সপ্তাহ ধরে সে কি লিখেছে, কি রেকর্ড করেছে, কিচ্ছু মনে পড়ে না। আমি এগুলো লিখেছি কখন? আমি কি রাতের বেলায় কিছু করি নিজে না জেনে? সে একটা অডিও রেকর্ড চালায়। সেখানে তার নিজের গলা, কিন্তু শোনায় ঠান্ডা, আত্মাহীন। যা তুমি ভুলতে চাও সেটা আবার ফিরে আসে, কারণ তুমি বলেছিলে আমাকে মনে রেখো। সে ধীরে ধীরে কিছু ভুলে যেতে শুরু করে। নিজের বয়স, প্রথম কখন দুর্গে গেছিল, এমনকি রায়ানের পুরো নাম। রায়ানকে ফোন দেয়, তোমার নাম কি ছিল আগে? রায়ান থেমে যায়। এলিনা, আমি তো ভাবছিলাম এই প্রশ্ন আমি করব তোমায়, কারণ গতকাল রাতে তুমি আমার দরজায় এসেছিলে আর বলেছিলে এটা আমি নই, কিন্তু আমি থামাতে পারছি না। এলিনা কেঁপে ওঠে। তাহলে আমার ভেতর থেকে কেউ আরেকজন কথা বলছে, আমি তাহলে কি আর আমি নেই? এলিনা যায় এক মনোবিশ্লেষক বিশেষজ্ঞের কাছে, ডক্টর অলগা হ্রুবা, যিনি ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার এবং ট্রমা মেমোরি নিয়ে কাজ করেন। এলিনা তার সব ঘটনা খুলে বলে না, শুধু বলে, আমার মনে হয় আমি দুটো মানুষ হয়ে যাচ্ছি। ডাক্তার বলে, মনে রাখা আর না রাখা সবই আপনার মস্তিষ্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু আপনি যদি এমন জিনিস মনে করেন যা কেউ কখনো আপনাকে বলেনি, তখন সেটা হয় কলেকটিভ মেমোরি, অথবা আপনি হয়তো নিজের মধ্যে পুরনো কিছু বয়ে আনছেন। এলিনা শুধু শোনে। এলিনা রাতের বেলা নিজেই তার নাম লিখে যাচ্ছিল বারবার, একই নাম 10 বার, 20 বার। এলিনা, 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 এলিনা। তারপর হঠাৎ নামটা পাল্টে যায়, আশ্রেন না, আশ্রেন না। সবশেষে একটা অদ্ভুত লাইন, আমি নিজেকে মনে রাখার জন্যেই লিখছি, কারণ কাল হয়তো আমি জানব না আমি কে, আর যদি জানি সেটা আমি না হয়ে অন্য কেউ হবে। ঘটনার 30তম দিন, হাউস্কা ক্যাসেল লোয়ার ক্রিপ চেম্বার। রাত 3:33। এলিনা আবার ফিরে এসেছে দুর্গে, একা। এইবার তার হাতে আছে নিজের হাতে লেখা নামের তালিকা। এলিনা, অ্যাসরেনা, হেলেনা, এ রেনা। তার নোটবুক, যেখানে গত কয়েক সপ্তাহের সমস্ত বিভ্রান্ত লেখা, এবং একটা ছোট্ট রেকর্ডার। সে আজ রাতের সমস্ত কিছু রেকর্ড করবে, যাতে আগামীকাল ভুলে গেলেও প্রমাণ থাকে। দুর্গের নিচতলার গোপন চেম্বার, যেখানে সময় থেমে যায়। এই ঘর সম্পর্কে বলা হয়, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে মস্তিষ্ক নিজেই সব বিপরীত ভাবে, নতুনকে পুরনো আর পুরনোকে নতুন ভাবে। এলিনা প্রবেশ করে।
ঘরের মাঝে একটি চৌকো পাথরের মেঝে, পাশে পুরনো লেখা ল্যাটিন ভাষায়, নোমেন রেটিনেট অ্যানিমা, অর্থ নাম ধরে রাখে আত্মা। এলিনা জানে এটাই তার শেষ সুযোগ। সে রেকর্ডার চালু করে বলে, আমি এলিনা, আমি এসেছি নিজের নাম ফেরত নিতে। যদি কাল কিছু মনে না থাকে, এই রেকর্ড শুনে যেন আমি নিজেকে চিনে নিতে পারি। সে নিজের নাম বারবার বলতে থাকে, প্রথমে জোরে, তারপরে ধীরে, তারপর ফিসফিসিয়ে, এলিনা, এলিনা, এলিনা। কিন্তু ঘরের ভেতর শব্দ প্রতিধ্বনি করে এবং প্রথমবার এলিনা বুঝতে পারে প্রতিধ্বনি সেই নাম ফিরিয়ে দিচ্ছে না, প্রতিধ্বনি ফিরিয়ে দিচ্ছে অন্য নাম, অ্যাসরেনা, অ্যাসরেনা। এলিনা চুপ করে যায়। তার চোখ ভিজে ওঠে। সে এক পলক নিজের লেখা দেখে। তাহলে কি আমি ভুল নাম মনে রাখছিলাম, নাকি এই নামটাই এতবার বদলে গেছে? আমি নিজেই খুঁজে পাচ্ছি না নিজের আসল চেহারা। চেম্বারের দেওয়ালে সে খুঁজে পায় এক জায়গায় কেউ অনেক বছর আগে নাম খোদাই করে রেখেছে। সব নামের নিচে একটা দাগ টানা, শুধু একটাই নাম সম্পূর্ণ, অ্যাসরেনা ই। এলিনা নিজের পকেট থেকে পেন টেনে নেয়, নোটবুক খুলে প্রথম পাতায় লেখে, আমি এলিনা। হয়তো আমি অ্যাসরেনার প্রতিচ্ছবি, অথবা সে আমার। কিন্তু এই নাম দুটো আজ এক হয়ে গেল। আমি হারাইনি, আমি রয়ে গেছি। রেকর্ডার বন্ধ করার আগে সে একবার বলে, এই রেকর্ড যদি কেউ শোনে, জানবেন আমি আমার নামের জন্য লড়েছি। যেহেতু নামই আত্মার ঠিকানা, আমি অন্তত আমার দরজাটা বন্ধ করে গেলাম। এলিনা ফিরে এসেছিল উত্তর খুঁজতে, কিন্তু পেয়েছিল প্রতিচ্ছবি। এখন সে জানে উত্তরগুলো সবসময় থাকে না, কিন্তু স্মৃতিগুলো থাকে, যদি তুমি সাহস করো সেগুলো নিজের নামে লিখে রাখতে। এলিনা বেঁচে থাকল, কারণ সে ভুলে যায়নি যে ভয় কাটানোর সবচেয়ে বড় অস্ত্র নিজের নাম মনে রাখা। ঘটনার 40তম দিন, প্রাগ, এলিনাজ অ্যাপার্টমেন্ট। সকাল 7:12। এলিনা আজ আবার কাজ শুরু করেছে। সবকিছু স্বাভাবিক। ক্যাফেতে বসে কফি খাচ্ছে, তার ল্যাপটপে টাইপ করছে। তার পাশ দিয়ে যে কিশোরটা যাচ্ছে, সে তাকিয়ে হেসে বলে, এলিনা না? এলিনা চমকে তাকায়। তুমি কিভাবে চেনো? কিশোরটা ঘাড় নাড়িয়ে চলে যায়, কোনো উত্তর দেয় না। এখন এলিনা একটা নতুন জার্নাল খুলেছে। পুরনো সব নোট সে গুছিয়ে রেখেছে আলাদা একটা বাক্সে। এই নতুন ডায়েরির প্রথম পাতায় লেখা, আমি আর ফিরে যেতে চাই না, কিন্তু যদি কখনো মনে হয় ফিরে গেছি, তাহলে নিজেকে চিনতে পারি এই লেখাগুলোর মধ্যেই। কিন্তু ওই বাক্সে সে একটা জিনিস খুঁজে পাচ্ছে না, সেই রেকর্ডার, যেটা চেম্বারে বসে সে চালু করেছিল। সে অনেক খুঁজেও পায় না। রায়ানের ফোন। রায়ান এখন জার্মানিতে। সে ফোনে বলে, তোমার সেই রেকর্ডারটা আমার হাতে এসেছে। এলিনা অবাক হয়, তুমি পেলে কিভাবে? রায়ান বলে, কেউ আমার দরজার সামনে রেখে গেছে। কোনো চিঠি নেই, শুধু একটা ফিতায় বাঁধা। আমি প্লে করেছিলাম, কিন্তু এলিনা, এটা তোমার গলা না, কোনো মহিলা। একই কণ্ঠ, কিন্তু আরো গভীর এবং ঠান্ডা। এলিনা থেমে যায়। তাহলে আমি কিছু শুনতে পারি? রায়ান বলে, না, আমি ওটা হারিয়ে ফেলেছি। একটা নিস্তব্ধতা। রাত 12:19। সে আবার সেই পুরনো আয়নার সামনে দাঁড়ায়, যেটার ছবি আর বাস্তব আলাদা ছিল। আজ সে শুধু নিজেকে দেখতে চায়। তবে আয়নায় এখন সে শুধু মুখ দেখে না, সে খেয়াল করে পেছনের দেওয়ালে একটা খোদাই করা আছে, যা আগে কখনো সে দেখেনি। এলিনা ধীরে ধীরে চোখ নামিয়ে খেয়াল করে, সেখানে লেখা, তুমি ফিরে এসেছো, কিন্তু আমি এখানেই ছিলাম। এলিনা চুপ করে যায়। তার ঠোঁটে হালকা হাসি। সে চোখ বন্ধ করে। তারপর আয়নার কাছে একটুখানি ফিসফিস করে বলে, আমি জানি, আর এইবার আমি জানিয়ে রেখে গেলাম। সব গল্পের শেষ হয় না, কিছু গল্প শুধু থেমে থাকে সেখানে, যেখানে স্মৃতি নিজেকে গুছিয়ে নিচ্ছে আবার ফিরে আসার জন্য। এলিনা চলে গিয়েছে হাউস্কা ক্যাসেল থেকে, কিন্তু সেই জায়গা এখন এলিনার মধ্যেই রয়ে গেছে। তুমি যদি একদিন ভুলে যাও নিজের নাম, আয়নায় তাকিও, হয়তো কেউ তোমার হয়ে ঠিক মনে রেখেছে।
এই ছিল আজকের গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা জানি সব প্রশ্নের উত্তর হয় না, কিছু ভয় রয়ে যায় মাথার এক কোণে নিঃশব্দে। ভালো থাকবেন। আলো নিভে গেলে আয়নার দিকে তাকাবেন না। আবার দেখা হবে অন্য এক গল্পে। আল্লাহ হাফিজ। Like and subscribe.